এইচএসসি 2026 ও এইচএসসি 2027 ব্যাচের জন্য হিসাব বিজ্ঞান ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। তোমাদের হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তোমাদের মধ্যে অনেকেই চেষ্টা করবে পরীক্ষার আগেই এই বিষয়টি পুরোপুরি শেষ করে রাখতে, কারণ পরীক্ষার একদম শেষ মুহূর্তে নতুন কিছু পড়ার সুযোগ খুবই কম পাওয়া যায়। বিশেষ করে আর্থিক অবস্থার বিবরণীর মতো বাধ্যতামূলক অধ্যায়গুলো আগে থেকেই ভালোভাবে প্রস্তুত করে রাখতে হয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিব কোন কোন অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে, সৃজনশীল কিভাবে পড়বে, এমসিকিউ কিভাবে পড়বে এবং কিভাবে প্রস্তুতি নিলে ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে রাখো। প্রথমেই তোমাদের মান বন্টন সম্পর্কে একটু জেনে নেই। দেখো, প্রথমেই তোমাদের সৃজনশীল অংশে মোট 70 নম্বর। এখানে মোট 11টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 60টি প্রশ্নের উত্তর করতে হবে। তবে আর্থিক ব্যবস্থা ও বিবরণী থেকে 2টি প্রশ্ন বাধ্যতামূলক থাকবে। এমসিকিউ অংশে 30টি প্রশ্ন থাকবে। এরপর আমরা দেখি তোমাদের পাস মার্ক নিয়ে। তোমাদের সৃজনশীল অংশে পাস মার্ক হচ্ছে 23 নম্বর এবং এমসিকিউ অংশে পাস নম্বর হচ্ছে 10 নম্বর। তো আমি এখন তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। খেয়াল করে দেখো, তোমাদের প্রথমেই রয়েছে হিসাব বিজ্ঞানের পরিচিতি। এখান থেকে প্রায় একটি প্রশ্ন থাকবে। এরপরে তোমাদের হিসাব বিজ্ঞানের বইসমূহ, এখান থেকে একটি প্রশ্ন থাকবে। এরপরে রয়েছে ব্যাংক সমন্বয় বিবরণী, এখান থেকে একটি প্রশ্ন আসবে। এরপরে রয়েছে রেওয়া মিল, রেওয়া মিল থেকে 1 থেকে 2টি প্রশ্ন আসতে পারে। অনেক সময় রেওয়া মিলের সাথে হিসাবের বৈষম্য, কার্যপত্র অথবা আর্থিক ব্যবস্থা বিবরণী মিক্স করে প্রশ্ন দেওয়া হয়। এরপরে রয়েছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে। এরপরে রয়েছে প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ, এখান থেকে একটি প্রশ্ন আসতে পারে। এরপরে রয়েছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। বোর্ড চাইলে এখান থেকে একটি প্রশ্ন করতে পারে, আবার কোনো প্রশ্ন নাও করতে পারে। এরপরে রয়েছে কার্যপত্র, এখান থেকে 1 থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে আর্থিক বিবরণী, এখান থেকে 2টি প্রশ্ন বাধ্যতামূলক থাকবে। এরপরে সবার শেষে রয়েছে একতরফা দাখিলা পদ্ধতি, এখান থেকে কোনো বোর্ড প্রশ্ন করবে, আবার কোনো বোর্ড নাও করতে পারে। অনেকের একটা প্রশ্ন থাকে যে এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কি কি। দেখো, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ এবং একতরফা দাখিলা পদ্ধতি বাদ দিলে বাকি প্রায় 8টি অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা সবার উপরে রাখবো আর্থিক ব্যবস্থা বিবরণী, এখান থেকে 2টি প্রশ্ন 100% আসবে। তুমি মোট 60টি প্রশ্নের উত্তর করবে, এর মধ্যে 2টি প্রশ্ন এখান থেকে পেয়ে যাচ্ছ, অর্থাৎ বাকি থাকছে 5টি প্রশ্ন। বাকি 5টি প্রশ্নের জন্য প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি 5টির মধ্যে রয়েছে রেওয়া মিল, কারণ রেওয়া মিল থেকে অন্তত একটি প্রশ্ন আসবেই। তার সাথে কার্যপত্র রয়েছে। তুমি যদি রেওয়া মিল, কার্যপত্র ও আর্থিক বিবরণী এই 3টি অধ্যায় ভালোভাবে শেষ করতে পারো, তাহলে প্রায় 4 থেকে 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর বাকি যে 2টি প্রশ্ন রয়েছে, এই 2টি প্রশ্নের জন্য হিসাবের বইসমূহ, ব্যাংকের সমন্বয় বিবরণী, হিসাব বিজ্ঞানের নীতিমালা, এই অধ্যায়গুলো পড়তে পারো। আমার ব্যক্তিগতভাবে ব্যাংক সমন্বয়ের বিবরণী বেশি পছন্দ। তোমরা প্রতিটি প্রশ্নে 10-এ 10 পেতে চাইলে এবং ওভারঅল A+ পেতে চাইলে অবশ্যই অঙ্কের অধ্যায়গুলো বেশি গুরুত্ব দিবে, অর্থাৎ যে অধ্যায়গুলোতে সবচেয়ে বেশি ম্যাথ রয়েছে সেই অধ্যায়গুলো ভালোভাবে পড়বে। বিশেষ করে হিসাবের বৈষম্য, ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়া মিল, কার্যপত্র, আর্থিক অবস্থার বিবরণী, এই অধ্যায়গুলো অবশ্যই শেষ করবে। অনেকেই বলবে যে ভাইয়া, আর্থিক অবস্থার বিবরণী কিভাবে পড়বো? এখানে সাধারণত মোট মুনাফা নির্ণয়, নেট মুনাফা নির্ণয়, মালিকানা, চলতি সম্পদ, আর্থিক অবস্থার বিবরণী, এসব ধরনের অঙ্ক আসে। তুমি আর্থিক অবস্থার বিবরণী পুরো ছক A থেকে Z পর্যন্ত শিখে ফেলবে, কোনো অংশ বাদ দেবে না। তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন সমস্যা হবে না। হিসাব বিজ্ঞানের অঙ্ক প্র্যাকটিস কিভাবে করবে? সব অঙ্ক সমাধান করার প্রয়োজন নেই। 10টি অঙ্ক দেখলে এখান থেকে 1টি বা 2টি প্রশ্ন সমাধান করো। বাকি অঙ্কগুলো বই দিয়ে ডেকে নিজে নিজে ক্যালকুলেশন মিলিয়ে দেখো। বিশেষ করে রেওয়া মিলের মতো
অঙ্কে এই পদ্ধতি অনেক কার্যকর। এখন বলি সৃজনশীল কিভাবে পড়বে। সৃজনশীল শুধু মুখস্থ করলেই হবে না, বেসিক বোঝার চেষ্টা করবে। প্রত্যেক অধ্যায়ের শুরুতে ডেবিট ক্রেডিট সম্পর্কে বড় শখ থাকে, যেমন দেনাদার পাওনাদার ক্রয় বিক্রয়। কোনটি ডেবিট কোনটি ক্রেডিট এসব পরিষ্কারভাবে বুঝে নাও। নিজের হাতে প্রত্যেক অধ্যায়ে আলাদা আলাদা শীট তৈরি করো। নিজে লিখে পড়লে আত্মবিশ্বাস অনেক বাড়বে। প্রতিটি অধ্যায়ে অন্তত 20 থেকে 30টি সৃজনশীল দেখে যাবে। প্রতিটি টপিকের ওপর 2 থেকে 3টি অঙ্ক সমাধান করবে এবং অবশ্যই 2024 ও 2025 সালের বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে পড়ে যাবে, অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখি তোমাদের এমসিকিউ কোন অধ্যায় থেকে কতটি প্রশ্ন আসবে। প্রথমেই দেখো হিসাব বিজ্ঞানের পরিচিতি থেকে 3টি প্রশ্ন থাকবে। এরপরে হিসাব বিজ্ঞানের বৈষম্য থেকে 3 থেকে 4টি, ব্যাংক সমন্বয় থেকে 3টি, রেওয়া মিল থেকে 3 থেকে 4টি, হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে 3টি, হিসাব রক্ষণ থেকে 2 থেকে 3টি, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ থেকে 2 থেকে 3টি, কার্যপত্র থেকে 3টি, আর্থিক বিবরণী থেকে 4 থেকে 5টি, একতরফা দাখিলা পদ্ধতি থেকে 2 থেকে 3টি এমসিকিউ প্রশ্ন আসবে। তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই প্রথমে সৃজনশীল প্রশ্ন পড়বে এবং তারপর তোমরা এমসিকিউ প্রশ্ন পড়বে, অর্থাৎ সিকিউ এমসিকিউ এভাবে তোমরা পড়বে। কারণ সৃজনশীল পড়লে অধ্যায়ের বেসিক পরিষ্কার হবে। এরপর এমসিকিউ অনেক সহজ হয়ে যাবে। প্রতিটি অধ্যায় থেকে অন্তত 200টি এমসিকিউ সমাধান করার চেষ্টা করবে। বিগত বছরের প্রশ্ন, বিশেষ করে 2024 ও 2025 সালের প্রশ্নগুলো বেশি দেখবে এবং এমসিকিউ সমাধানের ক্ষেত্রে অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। শেষে আমি তোমাদেরকে একটি কথা বলি, হিসাব বিজ্ঞানে এ প্লাস পাওয়া খুব বেশি কঠিন নয়। এই 5 থেকে 6টি অধ্যায় ভালোভাবে শেষ করতে পারলে ইনশাআল্লাহ সৃজনশীল এবং এমসিকিউ দুই অংশেই ভালো করতে পারবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করি। তোমাদের সকলের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।